হ্যালো বন্ধুরা, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সোমনাথ, বাউন্ডুলের সোমনাথের সোমনাথ। যারা আমাকে চেও না তাদের তাদের উদ্দেশ্যেই বলছি আমি সোমনাথ। আমি আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা, যে আমি ডুবলাগড়ি গেছিলাম। তা ডুবলাগড়ির প্রথম দিনটা তোমাদের ভিডিও দেখিয়েছি। এটা হচ্ছে ডুবলাগড়ির পরের দিনটা। এই পরের দিনে আমরা কী কী করেছি, কীভাবে কোথায় কোথায় গেছি, কীভাবে গেছি, সবটি তোমার সামনে তুলে ধরবো। শুধু তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখন সাবস্ক্রাইব করোনি। আর যাদের এবং তোমার বন্ধুবান্ধবদের এবং খুব কাছের লোকদের বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং তাদেরকে বলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যেন লাইক করে। তো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি ঠিক তার পাশেই একটা জায়গা, সেটা হচ্ছে বাগদা বিচ। খুব কাছাকাছি, খুব বিচটা দুটো বিচ খুব কাছাকাছি, ডুবলাগড়ি এবং বাগদা বিচ দুটোই খুব কাছাকাছি। তা বাগদা বিচে কীভাবে গেছি, কখন বেরিয়েছি এবং কতটুকু বা ডিস্টেন্স, সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই জানাবো। আর তার সঙ্গে সঙ্গে এটাও জানাবো, বাগদা বিচের ঠিক ফেরার দিন, বাগদা বিচের পরের দিন অর্থাৎ থার্ড দিন আমরা পঞ্চলিঙ্গেশ্বরে গেছিলাম, এবং পঞ্চলিঙ্গেশ্বর থেকে ইমামি মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, সেখানেও গেছিলাম। এবং সেখানেও গিয়ে আমরা কী কী করেছি, কেমনভাবে করেছি এবং কোথায় কখন পৌঁছেছি এবং তার নিয়মকানুন খুঁটিনাটি সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, তো এবার তাহলে তোমরা দেখতে থাকো। আমি আস্তে আস্তে সমস্ত ভিডিওটাই তোমাদের প্রথম থেকে শুরু করেছি, আস্তে দেখতে থাকো। এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট কিন্তু করো না, কমেন্ট কিন্তু করবে, অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবটি কমেন্ট করবে। যদি কোনো ভুল থাকে আমার ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা বলবে, কারণ ভুল থাকাটাকে সংশোধন করতে হবে তোমাদের মাধ্যমেই। তাই বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো, এবং কমেন্ট করলে আমার নিজেরও ভালো লাগে, আর সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও তোমার সামনে তুলে আনতে আমার ইন্তু হয়। তো সেই জন্য বন্ধুরা, চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে নিয়ে আমি নতুন একটা জায়গায় ঘুরতে যাই। তো চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা প্রথম থেকে। পরের দিন আবার বেরিয়ে পড়লাম এই সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে, আরও একবার সমুদ্রের ধারে যাচ্ছি। আগের দিনকার ভিডিও সেই চেনা জঙ্গলটা আবার তোমাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা। আসলে জঙ্গলটাকে, ঝাউবনটাকে এত ভালো লেগেছে, এবং গাছগুলো একটা বৈশিষ্ট্য যে প্রতিটা ঝাউবন, প্রতিটা ঝাউ গাছ কিন্তু একটা সমান্তরালে, মানে প্রত্যেকটা একটু প্যারালালে রয়েছে। এটা ভীষণ সুন্দর লেগেছে আমার, ওই যে আবার দেখালাম। এত প্রচণ্ড রৌদ্রে বা এত প্রচণ্ড গরমে এই ঝাউবন দিয়ে যাচ্ছি, একবারও কিন্তু মনে হচ্ছে না যে এই প্রচণ্ড গরম। আসলে এত গাছপালা, এত সুন্দর হাওয়া বইছে, আর তার সঙ্গে সুমিষ্ট পাখির যে কলরব শুনতে শুনতে যাচ্ছি, এ সত্যি অতুলনীয়। কালকে সকালবেলা যখন এসছিলাম, কি প্রচণ্ড জলরাশি একদম সামনে চলে এসছে, কিন্তু আজ দেখুন অনেকটা দূরে জল চলে গেছে, অনেকটা দূরে, অনেকটা মানে এই মানে সমুদ্রের তীর থেকে মানুষজন অনেকটা দূরে গিয়ে চলে গেছে হেঁটে হেঁটে, কারণ জল খুব কম বলে। পথ চলতে চলতে হঠাৎই চোখে পড়লো একটা শাঁখের মতো জিনিস পড়ে রয়েছে। তা আমি তো জানি যেটা সমুদ্রের ধারে এসেই এই সবগুলো দেখতে পাওয়া যায়, শামুক বলুন কিংবা বড়ো শাঁখ বলুন, সবটাই একটা বেশ ভালো লাগে। তা আমি হাত দিয়ে তুলে দেখলাম ভেতরে অনেক বালি মানে ঢুকে গেছে আর কি, বালি কাদা। তা আমি জলটা দিয়ে আস্তে ধুয়ে নিলাম। তা আমি ভেবেছিলাম যে এত বড় সত্যি শাঁখ বোধ হয়, তাও হাত দিয়ে দেখলাম না, শাঁখ না, ঝিনুক তার বা শামুক যেটা যাই বলো না কেন বন্ধুরা, সেটা তার খোলস ছেড়ে বেরিয়ে গেছে আর কি। সমুদ্রের ধারে এসেছি, একবার সমুদ্রের জলে পা ভেজাবো না তা হয় নাকি? তা ভাবতে ভাবতে ভিজিয়েই ফেললাম পাটা। বেশ সুন্দর লাগছিল, নোনা জলে পাটা কিরম ধুচ্ছিল। আমি নিজেই দেখছেন অনেকটা তীর ছেড়ে চলে এসেছি, কারণ এতটাই কম জল যে এমনি হাঁটতে হাঁটতে যাওয়া যাচ্ছে। ওই দূরে অনেকেই চলে গেছে। সমুদ্রের জলের সঙ্গে অসংখ্য ঝিনুকের সমানও দেখা যায়। তা সমুদ্রের জল দূরে চলে গেছে, এই ঝিনুকগুলো কিন্তু রয়ে গেছে। সমুদ্রের ধারের এই দৃশ্যটা কিন্তু খুব কমন। দেখুন, সমুদ্রের কাছে জল থাকুক বা না থাকুক, জেলেরা কিন্তু এই জাল দিয়ে মাছ ধরেই চলেছে, কখনো দূরে কখনো কাছে। এই দেখুন, এটাই এদের জীবিকা। সমুদ্রের ধারে অনেক জায়গায় গিয়ে দেখেছি ডাবওয়ালারা কিছু ডাব নিয়ে। সমুদ্রের পাড়ে বালির মধ্যে কী সুন্দর দেখুন গাছ হয়েছে, এটাও বেশ দেখার মতো। কিন্তু আমরা এই বাগদা বিচে এসে পৌঁছালাম, গাড়ি করেই এসেছি। যদি আমরা বিচ ধরে আসতেন তাহলে 500 থেকে 700 মিটার দূরত্ব টুবলাগলি বিচ থেকে বাগদা বিচ, কিন্তু আমরা যেহেতু গাড়ি করে সড়ক পথে এসেছি, তার দূরত্ব ওই 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে।
এবং এখানে এসে পৌঁছালাম। দেখুন চারিদিকে কত সুন্দর সাজানো হয়েছে, বোধহয় কিছু প্রোগ্রাম হয়তো আজকে আছে। তো এখানে দেখলাম অনেকটাই জমজমাট তুলনামূলকভাবে আর কি। এখানে একটা কবাডি কম্পিটিশন হচ্ছে, মানে কবাডি টুর্নামেন্টের মতো একটা হচ্ছে সেটা। আর এখানে টুকটাক দোকান, আইসক্রিমের দোকান টোকান সবই রয়েছে। এছাড়া এখানে বিভিন্ন স্টেজ করে প্রোগ্রাম হচ্ছে এবং দেখুন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু গাড়ি রাখার জায়গা রয়েছে আর কি, তবে হ্যাঁ তার জন্য টাকা দিতে হবে। এই ডুবলাগড়ি বিচে বা বাগদা বিচে ঘুরতে আসার সেরা সময় কিন্তু শীতকাল, মানে ওই মোটামুটি ধরুন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। তখন সৈকতের এই কার্যকলাপ ঘুরে দেখার জন্য খুব আবহাওয়া মনোরম থাকে এবং আমরা খুব ভালো লাগে আর কি। এই আমরা যাচ্ছি, এই সেম ঝাউবন ধরেই আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, অনেকে কিন্তু বর্ষাকালেও আসে। বর্ষাকালে কারা আসে? এই বড় বড় ঢেউয়ের রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্য কিন্তু আমাদের এক ভিন্ন অভিজ্ঞতার একটা সৃষ্টি হয়। এই জন্য কিন্তু বর্ষাকালেও আসাটা বেশ লাভজনক। ডুবলাগড়ি বীচ বলুন আর বাগদা বীচ বলুন, দুটো বীচ থেকে কিন্তু নিকটতম রেল স্টেশন কিন্তু বালেশ্বর, অর্থাৎ NH-16, যেখানে দূরত্ব মাত্র 32 কিলোমিটার। বড় বড় ঢেউ আসছে, বড় বড় ঢেউ আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে সপরিবারই এসেছি, ওই দিকে সোজা চলে গেছে, হয়তো আরও কোনো নাম করা বিচ রয়েছে ওদিকটায়। এই আপাতত আমরা এই বাগদা বিচেই রয়েছি। আকাশে মেঘ রয়েছে দেখতে পাচ্ছি, বৃষ্টি হয়তো আজকে হতে পারে। আর এইদিকে ঝাউবন, মানে এইটা আমরা দেখলাম, এই ডুবলাগড়ি বিচ বলুন আর বাগদা বিচ বলুন, এই প্রতিটা বিচে কিন্তু একটা খুব কমন ফিচার্স দেখতে পেলাম, সেটা হচ্ছে যে ঝাউবন। সত্যি অসাধারণ। এই ঝাউবন কিন্তু এখন সমুদ্র ধারে প্রায় দেখাই যায় না। কিন্তু আপনারা যদি মনে করেন যে ঘুরতে ঘুরতে সমুদ্রে হাওয়া খেতে খেতে আপনারা হাঁটা পথে আসবেন ডুবলাগড়ি বিচ থেকে বাগদা বিচে, তো আসতে পারেন। দুদিন ছিলাম সমুদ্রের ধারে, একটু বৃষ্টি হয়নি, বেশ ভালোই গরম ছিল। আজ দেখুন বেরোয়ার দিনকে আজ আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব। এখান থেকে অর্থাৎ ডুবলাগড়ি থেকে প্রায় 65 কিলোমিটার দূরত্বে পঞ্চলিঙ্গেশ্বরে আমরা আজ ঘুরতে যাবো। তো মেঘটা পুরো আকাশটা পুরো মেঘে ভরে গেছে, আর গাছের পাতাগুলো কি দোলান দুলছে। এত সুন্দর পরিবেশটা সৃষ্টি হয়েছে যে কী বলবো। যথারীতি আগের দিন রাত্রে ঠিক করা গন্তব্যের দিকেই আমরা আস্তে আস্তে রওনা দিলাম। দুদিকে সবুজ মোড়া ঘাস আর গাছপালাতে আমাদের তার মাঝখান থেকে গাড়ি চলেছে। যাই হোক, আমরা আজকে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে এবং কীভাবে যাচ্ছি চলুন আস্তে আস্তে দেখা যাক। ডুবলাগড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব 60 থেকে 65 কিলোমিটার। আর গাড়ি বা মানে প্রাইভেট গাড়ি বা বাইকে যদি আপনি যান তাহলে সময় লাগবে এই 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট। তো এই সবথেকে ভালো পথ হচ্ছে যদি আপনি ডুবলাগড়ি থেকে বেরিয়ে কান্তালা বানিয়া হয়ে NH-16 সড়ক পথ ধরে আপনি মানে খুব সহজেই আপনি পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে যেতে পারবেন। এছাড়া আরেকটি পথ রয়েছে SH-19, যেটা নীলগিরি সড়ক পথ নামে পরিচিত। আপনি নীলগিরি সড়ক পথ ধরেও কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে যেতে পারেন। মেঘ যে করেছিল সেটা আমরা আগেই দেখেছিলাম। তো এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে এবং আকাশে মেঘ ভর্তি, যে কোনো সময় ঝমঝমি বৃষ্টি আসতে পারে। যাই হোক, আমরা কিন্তু চললাম এই পথ ধরে। আপনি কিন্তু ট্যাক্সি করে বা গাড়ি ভাড়া করেও কিন্তু যেতে পারেন এই পঞ্চলিঙ্গেশ্বর। অনেকে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে রাত্রিবাসও করে, অর্থাৎ পঞ্চলিঙ্গেতে অনেকগুলো রিসোর্ট আছে এবং ভালো ভালো হোটেলও আছে। আপনারা কিন্তু মনে করলে পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে আপনি নাইট স্টেও করতে পারেন। সেখানে ভালো হোটেল আছে, খাওয়া দাওয়া সবটাই খুব ভালো। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি কিছু হোটেলের নাম আর রিসোর্টের নাম আমি দিয়ে দেবো, আপনারা সেখানে দেখে নিতে পারেন। উড়িষ্যার বালেশ্বর জেলার নীলগিরি পাহাড়ের পাদদেশে এই পবিত্র শিব মন্দিরটি অবস্থিত, যাকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর বলছি। এটি একটি ঐতিহ্যবাহী শিব মন্দির এবং এর পেছনে অনেক পৌরাণিক ইতিহাস রয়েছে, সেটা আপনাদের অবশ্যই সবাই বলবো, কারণ এরকম 2-3 রকম ইতিহাস এখানে রয়েছে, সেটা আমরা অবশ্যই আপনাদের বলবো ঠিক সময়। মন্দিরটির প্রধান আকর্ষণই হলো পাথরের তৈরি 5টি শিবলিঙ্গ, যা প্রকৃতির ঝর্ণার জলের নিচে নিমজ্জিত থাকে। এটি এখানকার প্রধান বৈশিষ্ট্য। আমি দেখাবো আপনাদের এই মন্দিরটা যে জলে নিমজ্জিত থাকছে সেটা আমি অবশ্যই দেখাবো ঠিক জায়গায় গিয়ে। আগেই আপনাদের বলেছিলাম বন্ধুরা যে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা নীলগিরি পর্বতের পাদদেশে অবস্থিত। এই দেখুন সেই নীলগিরি পর্বতটা আমরা অলরেডি উঁকি মারতে শুরু করেছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে তার নীলগিরি পর্বত দূরে দেখতে পাচ্ছেন,
যতই মন্দিরের দিকে এগিয়ে চলেছি তত কিন্তু নীলগিরি পর্বতমালার যে রেঞ্জটা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠছে। দেখো বন্ধুরা, একবার চারিদিকে শুধু পর্বতে ঘেরা, আর এই পর্বতের নামই হচ্ছে নীলগিরি পর্বত। অসাধারণ রাস্তা, কি সুন্দর রাস্তা, আর তার চারপাশে পাহাড়, মানে দৃশ্যটাই অসম্ভব সুন্দর। পাহাড়ে ঘেরা এত সুন্দর পথ, মানে একদম মোরাম পথ, এই সরকার খুব সুন্দরভাবে তৈরি করেছে রাস্তাটা। কিন্তু আমি এক জিনিস খেয়াল করলাম যে গাড়িতে কিন্তু এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া চলাফেরা কিন্তু কম। এই আমাদের গাড়িতে যাচ্ছে, আরও কিছু গাড়ি শুধু দেখতে পেলাম, ছোটো ছোটো বাইক এবং কয়েকটা গাড়ি। মানে এত সুন্দর রাস্তা, এত হাইওয়ে, কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু বেশি নেই। গাড়ি ঘোড়া কিন্তু মুষ্টিমেয় কিছু গাড়ি ঘোড়া এখান দিয়ে চলাফেরা করে, কিন্তু পথটা ভীষণ সুন্দর। এইমাত্র পঞ্চলিঙ্গেশ্বরে পৌঁছালাম। এখানে গাড়ি করে রেখে দিয়েছে, যে গাড়ি এখানে স্ট্যান্ড করে রেখেছে। আমাদের ওই দিকটা দিয়ে হাঁটতে হবে, আমি দেখাবো আপনাদের হাঁটার সময়। তো এই জাস্ট পৌঁছালাম, কারণ ওরা অনেকটা উপরে উঠতে হবে, তো তাই সন্ধে হয়ে যাবে আর কি নামতে। ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। ড্রাইভার আঙ্কেল বললো একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে, কারণ এখানে অনেক একটু সন্ধে হয়ে গেলে অনেক হাতি বেরোয়, ভাল্লুক বেরোয়, কারণ একটু জঙ্গলের মধ্যে। তো আমরা জানতাম এটা যদিও, তো ওরাও একটু সাবধান করে দিল। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাবো এবং তাড়াতাড়ি নামবো আশা রাখি। গাড়ি থেকে নেমে যখন চারিদিকটা দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। গাছপালা আর ছোট ছোট টিলায় চারিদিকটা ঘেরা। ওই যে দূরে পাহাড় দেখছেন, এটা একটা পাহাড়। আর এইখানে লেডিস এবং জেন্টস, এটা যে টয়লেট, লেডিস এবং জেন্টস দুজনের ক্ষেত্রেই এখানে টয়লেটটা ইউজ করা যাবে। সুতরাং এখানে এই দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। এই আমাদের ফ্যামিলির দাঁড়িয়ে রয়েছে, যে যা রেডি হয়ে নিচ্ছে আর কি, কারণ এতটা পথ হাঁটতে হবে। তো এই ছোট্ট সদস্য, কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো জায়গা তো। এখানে কিন্তু হনুমান রয়েছে, হাতি বেরোয়। 5 টাকা। এই আমাদের যাত্রা শুরু হলো মন্দিরের উদ্দেশ্যে। বেশ উঁচু পথ, উঠতে নিতান্তই খুব একটা সহজ নয়, একটু কষ্ট হবে হয়তো। তবে ঠিক আছে, ঠাকুর দর্শন করতে যাচ্ছি, একটু কষ্ট না করলে হয় নাকি? এই আমার সব ফ্যামিলির আগে চলেছে, আমি চলেছি তার পেছনে। ওই দূরে পাহাড়, ওই পাহাড়ের মাথার উপরেই উঠবো। আপনাদের আগেই বলেছি এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির একটা ইতিহাস রয়েছে। তা এই কিংবদন্তি অনুসারে ভগবান রামচন্দ্র যখন তার বনবাসের সময় সীতাদেবীকে নিয়ে এই অঞ্চলে এসেছিলেন, তখন সীতাদেবী স্বয়ং এই পাহাড়ে 5টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। এটি একটি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ইতিহাস। এর পেছনে আরও একটি ইতিহাস রয়েছে, সেটা আপনাদের জানাবো। মন্দির সংলগ্ন জায়গা মানেই একটা মেলা, ছোটোখাটো মেলা। দেখুন, খাবারের দোকান, আইসক্রিমের দোকান, খেলনার দোকান, কত কিছু না দোকান এখানে সমাহার রয়েছে। ব্যাস, এই দোকান মানেই আমাদের মহিলাবর্গদের কিছু কেনাকাটি শুরু। এই দেখুন, শুরু হয়ে গেছে। এত কিছু দেখে আর ঠিক থাকতে পারে নিজেদের জিনিসটা শুরু করে দিয়েছে। অনেকটা রাস্তা, 2-2.5 কিলোমিটার রাস্তা, হেঁটেই চলেছি। মন্দির আর আসছি না, দেখি আর কতটা হাঁটতে হয়। চলো আরও যাই। এই মন্দিরের ইতিহাসের পেছনে আরেকটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেটা অনুযায়ী হচ্ছে অসুররাজ বানাসুর এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতায় মুক্ত হয়ে এখানে এক স্বয়ম্ভু শিবলিঙ্গের পূজা করতে শুরু করেন। তখন থেকে এর নামকরণ করা হয় নাকি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে মন্দিরের গেট দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখান থেকে এতটা তো হাঁটলাম, এখান থেকে নাকি 311খানা সিঁড়ি দিয়ে নাকি আমাদের উঠতে হবে মূল মন্দিরে। তো দেখা যাক, এইটা শুনে তো আমাদের মহিলাবর্গকে বেশ চিন্তায় পড়ে গেছে, অতগুলো সিঁড়ি, তবু ঠাকুরের একটা টান আছে, আমরা নিশ্চয়ই পৌঁছে যাব। তো শুরু করে, এখানে টিকিট সিস্টেম আছে, এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে উপরে উঠতে হয়। এই তার সিঁড়ি শুরু হলো, বেশ ভালো। দুদিকে রেলিং দেওয়া আছে, আবার কাঠের, মানে এই গাছের ডালের আর কি, দেখতেই পাচ্ছেন। তবে চারিদিকে গাছ আর বড় বড় পাথর ভর্তি। বেশ ঠান্ডা, গরমকালে এসেছি মনে হচ্ছে না কিন্তু গরম বলে।
এই চারিদিকে বন জঙ্গল, এই জন্যই বলে একটু রাত্রির হয়ে গেলে হাতি বেরোয়, ভাল্লুক বেরোয়। তবে এখন আপাতত কিছু বেরোয়নি, আজ একটু ফাঁকা ফাঁকাই দেখছি। হয়তো রোববার দিন ভিড় হয় বেশি, আর শনিবার তো। তো সিঁড়িগুলো কিন্তু, স্টেপগুলো কিন্তু খুব বেশি হাইট নেই, দেখুন বেশি হাইট নেই, উঠতে বিশেষ কষ্ট হবে না। তবে আপনারা মনে রাখবেন না যে 311 খানা, তাহলেই কিন্তু কষ্ট হবে। হোক 311 খানা, কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। চলো তাহলে বন্ধুরা যাই। এখানে একটা বিশ্রামের জায়গা রয়েছে। আমরা এই 20% এসেছি, 20% আসার পর দেখছি একটা বিশ্রামের জায়গা। এখানে একটা সমতল দেখছি, এখানে সিঁড়িটা কিঞ্চিত বেশ উঁচু, বেশ খাড়া এই সিঁড়িটা। তবু উঠতে হবে। সামনে একটা মন্দির রয়েছে, আপনাকে দেখাবো মন্দিরটা। এই সেই মন্দির। আমাদের অবশ্য আরো উপরে উঠতে হবে। প্রায় পৌঁছেই গেছি আমরা। এই সামনে জুতো রাখার স্থান, এইখানে জুতো খুলেই আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব। প্রায় চলে এসেছি, পৌঁছে গেছি মন্দিরের সামনাসামনি। আর হয়তো একটু ঘুরে, এই যে দেখতে চাই এখান থেকে ঘুরে, এই সিঁড়ি দিয়ে আমরা এই দিকে ঘুরে এই নামবো, এই নিচেটা নামবো আর কি। এই ভোগ প্রসাদের দোকান, এখানে এই ভোগা ভাণ্ডার, অর্থাৎ আপনি এখান থেকে পুজোর প্রসাদ নিতে পারেন, ডালি দিয়ে সাজিয়ে দেবে। আর এই আমরা নামছি আস্তে আস্তে নিচের দিকে। এখানে আপনি এসে আপনার মনস্কামনা পূরণ করার জন্য আপনি এই ঢিলা বাঁধতে পারেন। খুব সুন্দর পাওয়া যায়, আছে দারুণ হাত দেওয়া গেল আজকে ঠাকুরকে। এই নিচে দিয়ে যাওয়া হবে, এই নিচে দিয়ে গিয়েই দারুণ হাত ঠাকুরের মূর্তিকে স্পর্শ করতে হবে, অর্থাৎ শিবলিঙ্গকে স্পর্শ করতে হবে। সবাই যাচ্ছে, আমি জানি না ওখানে কতটা আমরা দেখাতে পারবো, জলের নিচে তো হাত দিয়ে দেখতে হচ্ছে। হাতকে স্পর্শ করে ওখানে মূর্তিকে স্পর্শ করতে হবে হাত দিয়েই, জলের মধ্যে দিয়ে। সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে ঠাকুরের পঞ্চলিঙ্গ স্পর্শ করবে বলে। অনেকে চেষ্টা করছে করার জন্যে। এখানে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জল পড়ছে তো, জলের মধ্যে হাত দিয়ে স্পর্শ করতে হবে। পুজোর ডালির দোকান ওপরে যে আপনাদের দেখিয়েছিলাম, সেখান দিয়ে ভোগা ভাণ্ডার থেকে পুজোর মিষ্টি নিয়ে আপনি এইখানে পুজো দিতে পারেন। পৌঁছে গেছি। আমি সবার সঙ্গে আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি যে কখন আমি পঞ্চলিঙ্গের সঙ্গে স্পর্শ করতে পারবো। অধীর আগ্রহ অপেক্ষা করছি। আসলে অনেকটা ভিড় হয়ে গেছে, দেখুন ওখানে অনেকটা ভিড় হয়ে গেছে। তো সবাই দেখুক, তারপর আমি যাচ্ছি। তো আস্তে আস্তে করতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জলের নিচে তো। আর এখন জল বেশ ভালোই আছে দেখছি। এই সেই পবিত্র জায়গা, যে জায়গায় আসার জন্যে কত দূর দূর থেকে মানুষ একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে। আমরাও তাই এসেছিলাম। আজ সেই জায়গাতে এসে পৌঁছেছি। ওই যে দেখছেন ছোট্ট একটা কুণ্ডলী দেখছেন দূরে, কোন পাহাড় থেকে জল পড়ছে কেউই জানে না। সেই জল এসে ওই কুণ্ডলীর মধ্যে পড়ছে, এবং এই বর্ষাকালে আরও জল থাকে। তবু তো এই গরমকাল বলে এইটুকু জল, বর্ষাকালে জলে ভরে যায়, ভীষণ স্রোত থাকে এই জলটায়। এবং খুব সাবধানে এখানে এক পা হাত মানে একটা ঘর দিয়ে, এই অলরেডি একজন বসে আছে সেখানে, তিনি লাঠি ধরে আছেন। সেই লাঠিকে ধরেই উনি পুরো গাইড করছেন, পুরো গাইড করেই উনি দেখাচ্ছেন। এবং হাতটা ঢুকিয়ে, কুণ্ডলীর মধ্যে হাতটা ঢুকিয়ে 5টা বাবার 5টা লিঙ্গ স্পর্শ করতে হবে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর সেই পবিত্র জায়গা। আর এখানে দেখুন চেষ্টা চলছে, এই চেষ্টা চরিত্র করে তিনি অবশ্যই হাত দিবেন। এই যিনি হাত দিচ্ছেন তিনি অবশ্যই স্পর্শ করেন বাবাকে। পেয়েছো তো এখানে আপনার মানে গোয়াদার বাবা জরাসন্ধটাই বাড়ি ছিল।
আচ্ছা, জরাসন্ধ এখানে ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জরাসন্ধ ভীম যে চিরা করে মারেছ হুম হুম। মানে ওইটাই তার বাড়ি। জরাসন্ধ স্থাপন করেছে না বাবাকে, হ্যাঁ হ্যাঁ। আর সবাই তো আমি দৌড়ছে। আচ্ছা আচ্ছা। সব যুগ ওখানে বস বাস সবাই ধরি আসেছে বাবা, বাবা দর্শন করে ওখানে চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আর তার অরিজিনালটাই জলের মধ্যে, ওইটাই তার ন্যাচুরালটা আছে। আচ্ছা বাবাই পঞ্চমের সাথে ন্যাচুরালটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেতরটা বেশ অন্ধকার, তারই মধ্যে আমাদের পরিবারের সদস্য এবং আমিও ভেতরে ঢুকলাম ঠাকুর দর্শন করার জন্যে। এবং এই ঠাকুর দর্শন করার ভেতরে আরও একটা গুহা, ভেতরটা গুহার মতো রয়েছে, ভীষণ অন্ধকার। আমি একটু ঢোকার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম কোনো কিনারা পাচ্ছি না, তো আবার বেরিয়ে এলাম। দর্শন করা হয়ে গেল, আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো, মানে অর্থাৎ আবার সেই 311টা সিঁড়ি নামতে হবে আমাদের। যাই হোক, উঠতে যখন পেরেছি অবশ্যই নামতে পারবো, কোনো অসুবিধা নেই, সুন্দর হাওয়া বইছে তো। তো তাহলে চলো বন্ধুরা, আস্তে আস্তে নিচের দিকে নামা যাক, আবার নিচে গিয়ে দেখবো আমরা। এই যে পথটা দেখছেন, এখান দিয়ে সোজা উঠে গেছে জঙ্গলের দিকটা, অর্থাৎ এইখানে মন্দির রয়েছে, আর এই সামনে আপনার সোজা পথটা উঠে গেছে জঙ্গলের দিকে। অর্থাৎ এই সন্ধে হয়ে গেলে এই দিকে খুব একটা লোকে যায় না, কারণ শুনেছি এখান দিয়ে হাতি ভাল্লুক সব বেরোয়। এই হচ্ছে জঙ্গলের দিক। এই যে পথ উঠে গেছে, এখানে সোজা উঠে গেলে আপনার একটা জঙ্গলের মধ্যে ঢুকে যাবেন, শুধু গাছ আর গাছ, এবং বিভিন্ন রকম পশু পাখির এখানে আগমন হয়। জল বয়ে যাচ্ছে, নদীর জল বয়ে যাচ্ছে এখান দিয়ে একটা, নীলগিরি। এখানে সোজা চলে গেলে, ওই যে সোজা চলে গেলে ওখানে ডান দিক বাঁ দিক করতে করতে আস্তে আস্তে আরও ওপর দিকে উঠবেন এবং জঙ্গলের মধ্যে ঢুকে যাবেন। এই পথটা রয়েছে, যে এই পথটা রয়েছে সোজা যদি উঠে যান আপনারা ওইদিকে, এই কেনা এই দেখুন আমি উঠছি আস্তে আস্তে, এই সোজা পথ জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এবং এটা বেশ চড়াই উতরাই, অর্থাৎ বিভিন্নভাবে এই পাথর রয়েছে। এখানে খুব একটা একা লোকে যায় না, একসঙ্গে গেলেই ভালো, এবং সন্ধে হলে অবশ্যই যায়, না যাই ভালো। এখন একটু দিনের আলোটা আছে বলে একটু এগোতে সাহস পাচ্ছি আর কি, এর পরের দিকে একটু সন্ধে হয়ে গেলে আর সাহস পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গল, যত এগিয়ে যাচ্ছি তত জঙ্গল কিন্তু আরও ঘন হচ্ছে। ওই দেখুন, ওই পথ ধরে সোজা ওই যান, পুরোই জঙ্গল। তো আমাদের কিছু লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই ডাকছি, ডেকে একসাথে গেলে ভালো লাগবে আর কি। ঘন জঙ্গল তো, নামবো, যাবো একসঙ্গে, আসবো একসঙ্গে, এই জন্য ওদের ডাকতে যাচ্ছি, একসাথে উঠবো। আমি অনেকটা উঠে পড়েছি, কিন্তু আমি অনেকটা উঠে পড়েছি। দেখুন এদিকে আরও কিছু গেলে আরও ঘন জঙ্গল, আরও বাড়বে, আরও ঘন হবে। তো একসাথে উঠবো, সেই জন্যে সবাইকে ডেকে একসাথেই যাবো। যদি আবার বাঘ ভাল্লুক চলে আসে তখন তো আবার মুশকিল, যাতে একসঙ্গে যেতে পারি, একসঙ্গে নামলে একটু মনে সাহস হয় আর কি। আপনারাও কিন্তু পারলে একসঙ্গেই আসবেন। পূর্ব পরিকল্পিতভাবেই আমাদের পরবর্তী ঘোরার জায়গা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। এটা উড়িষ্যার বালাসোর জেলার বালগোপালপুরে অবস্থিত, এবং এটি ইমামি কোম্পানি স্থাপন করেছিল আর কি। মন্দিরটা 2009 সালে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়, এবং 2015 সালে মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয়, এবং 17 কোটি টাকা ব্যয় করেছে এই মন্দিরটার জন্য। এই হচ্ছে মন্দিরের গেট। এখানে জুতো রাখতে হবে, জুতোটা রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। সামনে এই যে হাত ধোয়ার জায়গা রয়েছে, এখানে জুতোটা রেখে হাত ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। শুধুমাত্র হাত না, এখানে পা ধোয়ারও জায়গা রয়েছে। অসাধারণ এই মন্দিরটি আসলে পুরীর মন্দিরের আদলেই তৈরি, অনেকটা তারুণ্যকরণেই তৈরি, প্রায় 78 ফুট উঁচু। এবং কোণারকের মতো এই মন্দিরটিতেও কিন্তু বিরাট চাকা আছে, প্রায় 16টি চাকা আছে এই মন্দিরটাতে। আপনার সাথে সবটি আপনাদের দেখাবো। আর এই প্রায় 22টি সিঁড়ি দিয়ে কিন্তু এই মূল মন্দিরে উঠতে হবে। আর কারণ এরা এখানে কথিত আছে, এই 22টি মন্দির নাকি মানুষের মানসিক দুর্বলতার ও ত্রুটির প্রতীক। আর মন্দিরের চূড়ায় এসে একটা নীলচক্র অবস্থিত আছেই। এই দেখুন একটা জলাশয়, ছোট্ট জলাশয় একটা,
কুয়ো মতো, সেখানে প্রচুর লোকে পয়সা ফেলেছে, তাই মানসিক মানে আর কী বলবো, মানসিক কামনা পূর্ণ করার জন্য। মূল জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ ছাড়াও কিন্তু এই মন্দির চত্বরে শিব, গণেশ, বিমলা ও হনুমানের মন্দিরও রয়েছে। বালাসোর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ইস্পাত কলোনির কাছে ইমামির এই মন্দিরটি অবস্থিত এবং পর্যটক বা দর্শনার্থীদের জন্য এটা কিন্তু ভীষণ বিখ্যাত। মন্দির খোলা ও বন্ধের সময় এই বোর্ডটা লেখা আছে, আপনারা পজ করে সেটা দেখে নিতে পারেন। এটি হচ্ছে নাট মন্দির, এই ইমামি জগন্নাথ টেম্পল নাট মন্দির। এখানে কিন্তু আপনি অনায়াসে বসে বিশ্রাম নিতে পারেন, অনেকে বিশ্রাম নিচ্ছে, নাম গান করতে পারেন এখানে। এত সুন্দর মন্দিরটা চারিদিকে ঘুরে দেখলাম এবং নাট মন্দিরও রয়েছে, শুধু তাই নয়, চারিদিকে মানে অনেকগুলো মন্দিরে, মেন মন্দির তো রয়েছে আপনাকে দেখিয়েছি, মেন মন্দিরের সংলগ্ন আরও কিছু মন্দির রয়েছে। তবে রাত্রিবেলা হয়েছে, আলো অনেক জ্বলে উঠেছে এবং আলো জ্বালার পর অসাধারণ সুন্দর লাগছে। আপনি দেখুন একবার এই মন্দিরটা, মানে প্রতিটা মন্দিরে আলো জ্বলছে এবং মন্দির সংলগ্ন সব বাগানগুলো রয়েছে, প্রতিটা বাগানে ফুল গাছের সমারোহ, মানে প্রচুর ফুল গাছ, যদিও একটা ফুলে হাত দেবে না কিন্তু তারা আবার রেগে যাবে। তো ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে বাগানগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানে বাগানটা কী সুন্দর বাগান এবং অসাধারণভাবে মানে আলোগুলো এত সুন্দর করে ফিট করেছে, অসাধারণ লাগছে, মানে সত্যি দারুণ, মানে কি বলবো আর, বাক্যে প্রকাশ করে যাবে না। তাই জন্য বলছি, আপনারা পঞ্চলিঙ্গেশ্বর এলে কিংবা যদি আপনারা ওই ডুবলাগুড়ি আসেন, যেমন আমরা এসেছিলাম, আসলে কিন্তু অবশ্যই আপনারা এই ইমামি টেম্পল, মানে ইমামি জগন্নাথ টেম্পল কিন্তু আসতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই আপনারা আসবেন এবং এখানকার আনন্দ উপভোগ করবেন, ভগবান জগন্নাথদেবকে দর্শন করবেন এবং এটা আপনার খুব ভালো লাগবে আশা করি। এবং এর যেসব নিয়মকানুনগুলো রয়েছে আরতির সময় এবং খোলার সময়, বন্ধের সময়, সবটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বন্ধুরা, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে, আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হয় বন্ধুরা। তো আজকের মতো টাটা। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট অবশ্যই করবেন। টাটা।